পড়ছিলাম বেলতুলি, কলমে লাবিবা ওয়াহিদ, পর্ব সংখ্যা 4। কামরুল হচ্ছে মুন্সিবাড়ির প্রধান কাজের ছেলে। ওকে 15 বছর থাকতেই মশিউর সাহেব এক চুক্তিপত্রে স্বাক্ষর করিয়েছেন। কামরুল এই বংশেই আজীবন থেকে যাবে। তার সমস্ত খরচের ভার মশিউর সাহেবের, এরপর নিবিড়ের ঘাড়ে যাবে। তিনি ভেবেছিলেন কামরুল এই সুযোগের সদ্ব্যবহার করবে। সে পড়াশোনা করতে চাইবে। সে অনুযায়ী তিনি স্কুলও ঠিক করলেন। ঠিক ভর্তির আগ দিয়ে কামরুল যখন জানতে পারল, সে সাথে সাথে নিষেধ করে দেয়। বলে পড়ালেখা হইল মজগের বোঝা, কাম কর্ম কহন আর স্কুলের সার্গ বেত্তের বাড়ি খামু কহন, পড়ার চাইতে কামলা দেওয়া আসান। তার ভাষ্য মতে পড়াশোনা ছাড়াই যদি সব পাই, তাহলে আলাদা করে পড়াশোনার কি দরকার। মশিউর সাহেবও আর ওকে কোনো কিছু নিয়ে জোর করলেন না। সোফিয়া খানমের কাজ হলেই হয়। তিনি এত কিছু ঘাটেননি কখনো। কিন্তু কামরুল এখন বেলতুলির প্রধান বার্তাবাহক হয়ে গেছে। তার অপর নাম কামরুল দূত। এলাকার চিপা চাপা এ বাড়ি সে বাড়ির সব খবর তার পেটে থাকে। তবে তার এক বাড়ির কথা আরেক বাড়িতে লাগানোর স্বভাব নেই। সে সর্বোচ্চ সোফিয়া খানমের বার্তা আরেক বাড়ি পৌঁছায়। আর যদি কেউ সোফিয়া খানমকে কিছু বলতে চায়, তবে তার মাধ্যমে বার্তা পাঠায়। আজকে মুন্সিবাড়ির পরিবেশ গরম। গরম অবশ্য গতকাল থেকেই। সোফিয়া খানম খুব রেগে আছেন নিবিড়ের অন্যের ব্যাপারে নাক গলানো নিয়ে। এ নিয়ে মা ছেলের মাঝে 2 দফা লেগেও গেছে। আজও নাস্তার আগে আগে শুরু হয়ে গেছে। এই না বলেছিল বিসিএস ক্যাডার, তো এখন দোকানের মালিক হলো কি করে? আর যাই হোক, ওরা ওদের মেয়েকে যেখানে খুশি বিয়ে দিক। তোর কি দরকার ছিল মাঝে দিয়ে বাম হাত ঢোকানোর? ভালো মন্দ দিয়ে আমাদের তো কাজ নেই। মশিউর সাহেব সবে বাইরে থেকে হেঁটে এসেছেন। ছেলেও তার সাথে বেরিয়েছিল, কিন্তু সে এখনো ফেরেনি। বাড়ি ফিরে স্ত্রীর একই বিষয়ে ঘ্যান ঘ্যান শুনে তিনি বিরক্ত হলেন। তোমার এই ঘ্যান ঘ্যান থামাবে, নাকি আবার বেরিয়ে যাব? হ্যাঁ, পারেন তো শুধু হুমকি দিতে। আপনাদের বাপ ছেলের ব্যাপারে কিছু বলার আমি কে? তুমি অবশ্যই বলবে, তবে অযৌক্তিক কিছু নয়। আরেকবারের মেয়ের খারাপ চাওয়া ঠিক না। সোফিয়া খানম বেশ ক্ষেপে গেলেন এবার। সে কখন আবার রিমঝিমের খারাপ চাইল? সে শুধু চাচ্ছে না তার ঘরের পুরুষটা আরেকবারের মেয়ে ব্যাপারে নাক গলাক। এছাড়া নিবিড়ের জন্য পাত্রীও ঠিক করা আছে। এসব শুনলে লোকে কি বলবে? কি বললেন? আমি খারাপ চাই? মশিউর সাহেব কথা বাড়াতে চাইলেন না। মহিলা মানুষের সাথে কথা বাড়ানো মানে নিজের সময় বরবাদ করা। ওই সময়টা কাককে দেখে কাটালেও ভালো। তাই তিনি আঙিনায় ইজি চেয়ারে বসতে বসতে বললেন, চা করে দাও। সোফিয়া খানম ফুসতে ফুসতে রান্নাঘরে চলে গেলেন। মৌন বাসে উঠতেই সেইনার পাশে ছিট পেল। সেইনাও একই বাসে স্কুলে যাচ্ছে। মেয়েটা বেশ সুন্দরী। স্কুল ইউনিফর্ম পরা, 2 কাঁধে 2 বেনি, ব্যাগটা তার কোলে। মৌনও তার পাশে বসতেই সেইনা মুচকি এসে সালাম দিল। মৌন আপু, একা যাও? হ্যাঁ, আম্মা বলেছে একা চলাফেরা শিখতে। তবুও কামরুল ভাই বাসে উঠিয়ে দেয়। মৌনর হঠাৎ গতকালকের কথা মনে পড়ে যায়। সে দেখেছিল নিবিড় তাকে বকছিল। মৌন বলল, গতকাল দেখলাম ছাদে নিবিড় ভাই তোমাকে বকছে। কিছু হয়েছে? বকার কথা শুনে সেইনার হাস্যোজ্জ্বল চেহারা নিমিষেই মিয়ে হয়ে গেল। মুখ ছোট করে বলল, আর বলো না। ভাইয়া সব সময় কারণে অকারণে বকাবকি ছাড়া আর কি পারে? কেন? আরে গতকাল ছাদে আমি কাপড় তুলিনি, গাছে পানি দিচ্ছিলাম। কিচ্ছু গাছে মাটি ঠিক করতে গিয়ে শুকনো মাটি হাতে লেগেছিল। সেই অপরিচ্ছন্ন হাত নিয়ে পরিষ্কার কাপড়ে কেন ছুঁয়েছি সেই নিয়ে বকাঝকা। বলো তো, এগুলো বকার কোনো কারণ? নিবিড় ভাই একদমই বদলায়নি, বদলিয়েছে। যে আগে 8-9টার আগে ঘুম থেকে উঠতো না, সে এখন কাক ভরে উঠে বসে থাকে। নিজে তো উঠেই আমাকেও টেনে উঠায়, ফ্যান বন্ধ করে দেয়, নামাজ শেষ করে ঘুমাতেও দেয় না। ঘুমোলেই বলে ঠান্ডা পানি ঢেলে দেবে। কি যেন বলে, ও হ্যাঁ, ওয়ার্কআউট। সেটাও ভাইয়া রোজ করে। আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন? ভাইয়া এখন ডিসিপ্লিন ছাড়া কিচ্ছু বোঝে না। এটা করা যাবে না, সেটা করা যাবে না। তার এই নিত্য নিয়ম আমার জীবন পুরো ছাই করে দিচ্ছে। তোমাকে ওয়ার্কআউট করতে বলে? না, তবে পড়তে বসিয়ে দেয়। সেই না আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার স্কুল চলে আসে। মৌন তাকে সান্ত্বনা দেয়, পাগলের কথায় কান দিতে নেই। তুমি গিয়ে মন দিয়ে ক্লাস করো। সেই না চলে গেল। মৌন একাকী বাসে বসে ভাবছে পূর্বের নিবিড়ের কথা। সেই নিবিড়ের স্বভাব ছিল ভিন্ন। তার ঘর অগোছালো, প্রায় জামা কাপড় নষ্ট করে বাড়ি ফিরত। খুব অপরিচ্ছন্ন আর দেমাগী ছিল সে। অবশ্য এখনও দেমাগী আছে, শুধু বদলিয়েছে তার অপরিচ্ছন্ন স্বভাব। এখন নাকি পরিচ্ছন্নতার ভূত চেপেছে মাথায়। মেডিকেলের ভাষায় এটাকে একটা রোগ বলে। শুধু রোগের নামটাই সে ভুলে গিয়েছে। তবে মৌন নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়া একদমই পছন্দ করে না। একজন মানুষের তো নিজস্ব পছন্দের স্বাধীনতা থাকতেই পারে।
মনু নাক কুচকে আপন মনে আওড়ালো, ডিসিপ্লিনের গোষ্ঠীতে কিল। সে ভার্সিটিতে এসে দেখলো হাফসা অস্থিরতায় হাঁসফাঁস করছে। মৌনকে দেখতেই ছুটে এলো, কম্পিত হাতের চিঠিটা দেখিয়ে বলল, বলতো কে দিয়েছে এটা। মনু চট করেই ধরতে পারে না। কে? আশিক। মনু দেখলো হাফসা লাচে লাল হয়ে গেছে। এর মানে কয়েকদিনের মধ্যেই হাফসা নিবিড়কে ভুলে গিয়েছে। বাহ, কি উন্নতি! হাফসা কাপা গলায় আওড়ায়, আশিক আমাকে প্রেমপত্র পাঠিয়েছে মৌন, আমাকে। মৌন হাই তুলে বলল, তো? মৌনর মধ্যে কোনো প্রকার সিরিয়াসনেস দেখা গেল না। হাফসা এতক্ষণে পেটে যা জমিয়ে রেখেছিল সব ফুস হয়ে গেল তার অনাগ্রহে। এমন দায় সারা ভাব করছিস কেন? আশিক ভালো ছেলে হলে অবশ্যই আগ্রহ পেতাম। তুইও জানিস, আমিও জানি ও কেমন। তখনই পেছন থেকে আশিক ডাকলো, হাফসা। হাফসা চমকে পিছু ফিরে তাকায়। আশিক চমৎকার হাসি দিয়ে দাঁড়ানো। হাফসা মুহূর্তেই গলে গেল, নার্ভাস হয়ে গেল। বলল, জি। আশিককে অপ্রস্তুত দেখালো। সে দুই বান্ধবীকেই দেখলো। নিখুঁতভাবে পরিস্থিতি সামলে বলল, ক্লাস শেষে কোথাও বসি? জি জি, নিশ্চয়ই। আশিক চলে গেল। দুই ক্লাস শেষ হতেই সত্যি সত্যি হাফসা তার সাথে দেখা করতে চলে গেল। আর এই ব্রেক টাইমে মৌন ক্যাম্পাস ঘুরে বেড়াচ্ছিল। তবে সিঁড়ির মুখেই নিবিড়ের সাথে অনাকাঙ্ক্ষিত দেখা। মৌন চমকে থাকায় নিবিড়ের দিকে। নিবিড় হঠাৎ এই সময়ে। সে রূপালি রঙের টি শার্ট আর কালো প্যান্ট পরা। নিবিড় আগে থেকেই লাইট বা চোখে লাগে এমন রং পছন্দ করে না। তাই তার আলমারিতে সব গাঢ় রঙের কাপড় সংগৃহীত। প্রতিবারের মতোই তার চুল সেট। এই চুল কখনো 1 ইঞ্চিও বড় দেখেনি সে। মৌন অস্ফুট স্বরে বলল, আপনি? নিবিড় তার চোখ নামিয়ে মৌনর দিকে তাকালো। তার মধ্যে কোনো ভাবান্তর দেখা যাচ্ছে না। প্রতিবারের মতো খসখসে গলায় বলল, কাজ থাকতে পারে না? মৌনর হঠাৎ মনে পড়ল রত্নাও একই ভার্সিটিতে পড়ে। মৌন তাই ধরে নিল, ও হবু বউয়ের সাথে। নিবিড়ের মৌনর কথা শেষ না শুনেই চলে যায়। মৌন হতভম্ব। সে দেখলো নিবিড় সোজা প্রিন্সিপালের কক্ষে নক করে ঢুকে গেছে। ও আচ্ছা, ডিসিপ্লিন সাহেব তবে রত্নার জন্য আসেনি। মৌন একটা জিনিস খেয়াল করেছে, নিবিড় রত্নাকে নিয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করে না। এমনও শোনেনি রত্না নিবিড় কোথাও আলাদা করে বসে কথা বলেছে। অথচ আজকাল কে না দেখা করে ঘুরে বেড়ায়। নিবিড়ের মধ্যে আসলেই কোনো রসকস নেই। ভেতরের কাহিনী কি কে জানে। ফেরার পথে মৌনও ঝালমুড়ি খাওয়ার জন্য এলো। তার পাশে হাফসা। হাফসা লাজুক গলায় বলল, উনি বলেছে উনি মেয়েদের দিকে চোখ তুলে তাকানো ছেড়ে দিয়েছে। আমিই নাকি তার পছন্দ এখন। মৌন কিছু না বলে ঝালমুড়িওয়ালার দিকে তাকিয়ে বলল, মামা 5 টাকার ঝালমুড়ি দিন তো। তখনই কোথা থেকে জাবির এসে হাজির হয়, সাথে রিপন। জাবির বলল, যা চাই দেন, টাকা আমি দিমু, ম্যাডামের থেকে টাকা নেবেন না। মৌন ঘাবড়ে গেল জাবিরকে এখানে দেখে। মৌন হাফসার হাত ধরে বলল, আজ ঝালমুড়ি খাবো না। হাফসা চল। মৌনও চলে যেতে নিলে জাবির পিছু ডাকলো, এমনি চলে যাইতেছেন কেন পড়ি? কেমন আসি জিগাইবা না? কতদিন পর তোমার জাবিরে দেখতেছ। মৌনও একটুও দাঁড়ালো না। হাফসার হাত ধরে টেনে রিকশায় উঠে গেল। জাবির হাসলো মনের চলে যাওয়া দেখে। তবে সে পিছু নিল না। জাবির বলল, ম্যাডাম গেছে গা। যাক, আমরাই খামো এখন ঝালমুড়ি। দেহি বানান 10 টাকা কইরে 2টা। রিপন পাশ থেকে বলল, ভাবি লজ্জা পাইছে ভাই। পাইব না কে? ভয় লজ্জা পাই দেখাই তো জাবির ওরে পছন্দ করছে। ওর ভয়টা দেখলে আমার মেলা ভালো লাগে রে রিপন।